আসসালামু আলাইকুম, অপরাহ্নে সবাইকে স্বাগতম। তো এই প্লেলিস্টটা আসলে কাদের জন্য? এই প্লেলিস্টটা হচ্ছে যাদের সামনে হচ্ছে এক্সাম, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় আছে, তোমরা খুব অল্প সময়ে পুরা বইয়ের কনসেপ্টগুলো রিভিশন দিতে চাও, যেখানে হচ্ছে ওয়ান শট ক্লাস করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে, বাট তোমাদের সিকিউ দরকার নাই, শুধুমাত্র কনসেপ্টগুলো ওভারভিউ করতে চাও। তোমাদের জন্য এই ক্লাসটি। এই ক্লাসে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে খুবই প্রয়োজনীয়, খুবই সিগনিফিকেন্ট, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোটামুটি অলমোস্ট চ্যাপ্টারে সব কিছুই চলে আসবে। সিকিউর জন্য গক হতে যা আসে তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এমসিকিউর কনসেপ্টগুলো আমি শুধুমাত্র কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এতে করে তোমাদের মাথায় এলোমেলো কনসেপ্টগুলো বা কিছু কিছু জিনিস ভুলে গেছো, কিছু কিছু জিনিস মনে নাই, বা ফর্মুলাগুলো এক্স্যাক্টলি কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, ম্যাথে কিরকম ভাবে আসবে সেইগুলো তুমি জানো না। সো এই ক্লাসটা করলে কিন্তু তোমার এই ফিজিক্স ফার্স্ট পেপারের যত চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কনসেপ্টগুলো তোমার মাথায় তুমি সর্ট আউট করে ফেলতে পারবা। আর ফিজিক্সে যদি তুমি কনসেপ্ট পারো, তাহলে কিন্তু 70%-এর উপর ম্যাথ তুমি নিজে নিজেই শুধু কনসেপ্ট দিয়ে আনসার করতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো এখন আমরা দেখবো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ আসলে কি কি টপিক আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব, বা সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা দেখে নাও। এই টপিকগুলো নিয়ে আমি আসলে আলোচনা করব। আর এই টপিকের বিস্তারিত যে নলেজগুলো তোমার সিকিউর জন্য লাগবে, সেই কনসেপ্টগুলো আমি তোমাকে রিভিউ করবো। তো প্রথমেই চলে আসি আমাদের ভরবেগ সংক্রান্ত যে কনসেপ্টগুলো আছে। ভরবেগ, নিউটনের মেকানিক্স বলো, সামনে আমরা কাজ ক্ষমতা শক্তি দেখব, সবগুলো জায়গাতেই কিন্তু ভরবেগ এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা জানো আসলে ভরবেগ আসলে কি। ভরবেগ কি আসলে পি দ্বারা এক্সপ্রেস করা হয়, মূলত ভর ও বেগের গুণফলকে আসলে ভরবেগ বলে। তো ভরবেগের একটা সংরক্ষণশীলতা নীতি আছে, সেই নীতিটা তোমরা জানো, সেটা হচ্ছে কি বলতো, আদি ভরবেগ, আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের, আচ্ছা আমি ভরবেগের লিখবো না, আদি ভরবেগের সমষ্টি ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি। তাহলে আদি ভরবেগের সমষ্টি সামেশন অফ আদি ভরবেগ ইকুয়ালস টু সামেশন অফ শেষ ভরবেগ, তাই না? তার মানে এই ফর্মুলাটা সবাই জানো, আমি খুব তাড়াতাড়ি লিখতেছি, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু সবাই জানো। তবে ম্যাথের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা, তোমরা এই ফর্মুলাটা কিন্তু যে কোনো কনসেপ্টের ক্ষেত্রেই ট্রু। আমরা সামনে সংঘর্ষ নিয়ে আলোচনা করব, সংঘর্ষের স্থিতিস্থাপক সংঘর্ষ থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ থাকবে, বাট এই যে ফর্মুলাটা, এটা যে কোনো কেসেই সত্যি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ঝামেলা হয় যে ম্যাথে যখন আমরা ম্যাথ করতে যাই, তখন সিম্বল নিয়ে একটা ক্যাচাল লাগে, যে প্লাস মাইনাস, কখন প্লাস মাইনাস দিব। তো একটু খেয়াল করো, আমাদের যখন এরকম একটা ম্যাথ আসে যে একটা বস্তু, একটা গাড়ি এই দিকে আসতেছে, আরেকটা গাড়ি এই দিকে আসতেছে, ঠিক আছে, তখন ওরা সংঘর্ষ হয়, এরপরে মিলিত বেগ বের করতে বলে। তো একটু খেয়াল রাখবা, তোমরা হচ্ছে এখানে জাস্ট ডিরেকশনটা মাথায় রাখবা, যেহেতু এই দিকে যাচ্ছে, এই দিকে ডিরেকশনটা যদি তুমি প্লাস ধরো, যেহেতু উল্টা দিকে যাচ্ছে, সেই ডিরেকশনটা তুমি মাইনাস ধরে নিবা, তাইলেই কিন্তু সিম্পল হয়ে যাবে। তাইলে তুমি যদি বলো যে এই যে ইউ টু যেহেতু উল্টা দিকে আসতেছে, সো ইউ2-র আগে সিম্পলি একটা মাইনাস হবে, আর কিছুই না। বা তোমরা ডিরেকশনটা মেপে কাজ করবা, সবকিছুই কিন্তু অ্যাবসলিউটলি ফাইন। আর যদি বলে যে মিলিত বেগ হলে কিন্তু এই m1 আর m2 মিলে কি হয়ে যাবে বলো তো, এম হয়ে যাবে, মানে তো টোটাল কম্বাইন্ড এম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভরবেগ নিয়ে খুব সাধারণ কিছু ম্যাথ আসে, এই ম্যাথগুলো আসলে তোমরা পারবা। আচ্ছা, এরপর আসি যে বলের ঘাত কনসেপ্টটা সিকিউতে খুব একটা আসবে না, বাট এমসিকিউতে কাজে লাগবে। তো দেখো, বলের ঘাত আসলে কনসেপ্টটা কি। বলের ঘাত হচ্ছে যে দ্বারা এক্সপ্রেস করা হয়, বলের ঘাত মূলত বল ইনটু সময়, মানে ক্রিয়ারত সময়, প্রযুক্ত বল ইনটু ক্রিয়ারত সময়। তাহলে আমি যদি বলি যে এফ ইনটু টি, ঠিক আছে, তাহলে এফ কে আমি কি বলবো, এম এ ইনটু টি। তাহলে এম এ কে আমি বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইনটু টি। তাহলে টি টি কাটা, আমার থাকতেছে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বলের ঘাত। তো দেখো, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, এটা আমি বলতেই পারি। তাহলে বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের সমান। তবে এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, আমি যদি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু এখানে ভি এর আগে, ভি এর উপর ভেক্টর সিম্বল হবে। কেন, এটা একটু দেখাই তোমাকে, যে এই যে এখানে ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের বলের ঘাত সংক্রান্ত যে ম্যাথগুলো আসে,
তোমরা একটু ম্যাথগুলো খেয়াল করো। ধরো কথার কথা একটা দেয়াল আছে, দেয়ালে এই দিকে একটা বস্তু এসে অ্যাটাক করছে, উল্টা দিকে চলে গেছে, ঠিক আছে? এরকম ম্যাথ আমাদের আসে না? তার মানে ধরো যে এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে, ঠিক আছে? অথবা যে কোনো অ্যাঙ্গেল জানা থাকতে পারে, এই অ্যাঙ্গেল জানা থাকতে পারে, এই অ্যাঙ্গেল জানা থাকতে পারে। তো কথা হচ্ছে এই যে এইটা আসলো ধরো ইউ, আর এটা যাচ্ছে হচ্ছে ভিতে, ঠিক আছে? আমাদের বলে বলের ঘাত কত। দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেল একটা জিনিস চলে আসছে, ঠিক আছে? সো অ্যাঙ্গেল থাকুক বা না থাকুক, তোমরা সব বলের ঘাতের ম্যাথগুলা এইভাবে সলভ করবা যে বলের ঘাত ইকুয়ালস টু হবে যে তুমি একটা কাজ করার ট্রাই করবা যে এই দিকে, এই যে যেই দিকে আগত মানে যেই বলটা আসছে, এই বলটার তুমি ডিরেকশনটা উল্টাই দিবা। কিরকম কি হবে তাহলে আমি বলি, আমি যদি বলি যে বলের ঘাত ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ, এটাই তো ছিল তাই না? তো এটাকে আমি একটু সুন্দর করে এইভাবে লিখবো যে এমভি প্লাস দিব আর এইখানে মাইনাস এমইউ, ঠিক আছে? মাইনাস এমইউ, রাইট? এটা আমি লিখতেই পারি তাই না? তার মানে এইটা একটা বল, মানে ওভারঅল একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। তো দুইটা ভেক্টরের মাঝখানে আছে প্লাস, তার মানে আমরা কি বের করব? লব্ধি বের করব। তার মানে এই যে যেহেতু এমইউর আগে একটা মাইনাস আছে, তাহলে যেহেতু এই ডিরেকশনে আসছে, এটার ডিরেকশনটা উল্টায় দিব, ঠিক আছে? এটাকে উল্টায় দিব, তাহলে এইটা একটা মাঝখানের অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এইবার এই দুইটা ভেক্টরের লব্ধি তোমরা খুব ভালো করেই বের করতে পারবা। রুট ওভার কি বলতো, ধরো যে এই যে কি p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 কি বলতো cos থিটা। অ্যাঙ্গেলটা মাস্ট বি মনে রাখবা, অ্যাঙ্গেলটা কি হবে বলতো? ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটাকে উল্টাবা, উল্টাইলে ওদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আমার এখানে ইউজ করবা। এটা যদি ডিরেকশন থাকে মানে একটু কমপ্লিকেটেড আসে, তাহলে তোমরা এটা ইউজ করবা। এটা এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আর এইচএসসি তে গ হতে আসবে না, খ হতে চাইলে আসতে পারে, অথবা এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের বলের ঘাত। ওকে, আচ্ছা এরপর দেখবো আমরা ঘূর্ণন গতি সংক্রান্ত আমাদের যে রাশিমালাগুলো আছে। তো ঘূর্ণন গতি আসলে কি? আমরা যে লিনিয়ার গতিগুলো পড়ছিলাম, লিনিয়ার গতিতে কি ছিল? তোমার ইউ ছিল, আদিবেগ ছিল, শেষ বেগ ছিল, ত্বরণ ছিল, তারপর হচ্ছে সরণ ছিল, সময় ছিল, তারপরে হচ্ছে এই তো সুভাট, ঠিক আছে? তো এটা হচ্ছে কি রৈখিক গতি। এগুলো হচ্ছে কি বলতো লিনিয়ার মোশন বা রৈখিক গতির টার্মগুলো ছিল। তো এখন আমাদের এই সেম জিনিসগুলোকে কি বলতো ঘূর্ণনে কনভার্ট করতে হবে। তাই সবকিছু কিন্তু সেম, জাস্ট আমরা ঘূর্ণনে কনভার্ট করবো। তো সিম্বলগুলো একটু দেখো। আর লিনিয়ার মোশনে যেগুলো ইউ ছিল, রৈখিক গতিতে সেগুলো কি হয়ে যাবে বলতো? ধরো ওমেগা নট, ঠিক আছে? তারপর যেটা ফাইনাল ভেলোসিটি ছিল এটা হবে ওমেগা। ত্বরণ ছিল, ত্বরণ হয়ে যাবে আলফা। সরণ ছিল, দেখো লিনিয়ারে সরণ হচ্ছে এইদিকে মিটারে মেজার করা হতো, বাট কৌণিকে সরণ আসলে কি বলতো? সরণ আসলে মূলত কতটুকু অ্যাঙ্গেল পার করছে, তাই না? তাহলে থিটা বলতে পারি অথবা আলফা বলতে পারি। আর টি কিন্তু টি, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের মূলত দেখতে হবে যে লিনিয়ারের সাথে ঘূর্ণনের বা কৌণিক গতির কিছু রিলেশন, কিছু সম্পর্ক। যেমন দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম বলবো যে v ইকুয়ালস টু ওমেগা আর। এই ছোটখাটো ডেরিভেশন আমি আর দেখাবো না, কারণ তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের মূলত এক্সাম প্রিপারেশন বেসড দেখাবো। সো সূত্রের ডেরিভেশনগুলো আমি এখানে দেখাচ্ছি না। সো এটা তোমরা মনে রাখবা বা জানো, v ইকুয়ালস টু ওমেগা আর। তারপর হচ্ছে a ইকুয়ালস টু কি বলতো? আলফা আর। আলফা কি বলতো? আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। আলফা কি বলতো? কৌণিক ত্বরণ, ঠিক আছে? আর আচ্ছা এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। সেটা কৌণিক ভরবেগ হয়ে যাবে এল। রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগের ক্ষেত্রে হয়ে যাবে কি বলতো? এল। ওকে, আর রৈখিক ভরবেগ তো আমরা মাত্র পড়াশোনা করলাম এমভি। তাহলে এল ইকুয়ালস টু হয়ে যাবে কি বলতো? এল ইকুয়ালস টু হবে আই ওমেগা। এল ইকুয়ালস টু কি হবে? আই ওমেগা। ওমেগা হচ্ছে কি বলতো? কৌণিক বেগ। ওমেগা কি বলতো? কৌণিক বেগ। আশা করি তোমরা জানো, তারপরে একটু লিখে দিচ্ছি। ওমেগা ইকুয়ালস টু কৌণিক বেগ, ঠিক আছে? ওমেগা ইকুয়ালস টু কৌণিক বেগ। আই হচ্ছে কি বলতো? আই হচ্ছে জড়তার ভ্রামক। আমরা ইন ডিটেইলস সামনে এটা পড়াশোনা করব, আপাতত যেহেতু আসছে একটু বলে দেই। আই হচ্ছে কি বলতো? জড়তার ভ্রামক। আই হচ্ছে জড়তার ভ্রামক, ঠিক আছে? আর থিটা, এই সব কিছু কিন্তু সেম। এবার আসি আমরা কিছু ফর্মুলার ক্ষেত্রে, যে ফর্মুলাগুলো কিরকম অ্যাপ্লাই হবে। দেখো ফর্মুলাগুলো আমরা জানি যে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। সিমিলারলি তুমি এই ফর্মুলাগুলো এইখানেও অ্যাপ্লাই করতে পারবা, যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 এর জায়গায় কি হবে? আলফা, এস এর জায়গায় হবে কি? থিটা। কিচ্ছু না,
ঠিক আছে, তুমি গতিবিদ্যার প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তুমি এইভাবে কনভার্ট করতে পারবে। আমাদের বিখ্যাত একটা ম্যাথ আসে যে পাখার সুইচ যদি অফ করি তাহলে সেটা বন্ধ হওয়ার আগে কয়বার পূর্ণ রোটেশন দিবে বা পূর্ণ ঘূর্ণন দিবে। তো সেই ম্যাথগুলো কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েই করতে পারবো। ঠিক আছে, সো এই হলো হচ্ছে ঘূর্ণন গতি সংক্রান্ত কিছু জিনিস। তো কৌণিক ভরবেগ নিয়ে আমি আরেকটু কথা বলবো। কৌণিক ভরবেগ রে আমি একটু কনভার্ট করা যায় যে আই ওমেগা, তো আই রে লেখা যায় এম আর স্কয়ার। কিভাবে জড়তার ভ্রামকের রিভিশন দিব, কোনো প্যারা নাই, তোমরা জানো আই ইকুয়ালস টু এম আর স্কয়ার আর পাশাপাশি কি বলতো ওমেগা। ঠিক আছে, আবার কি ভরবেগের সংরক্ষণশীলতা, একটা সংরক্ষণশীলতা নীতি আছে রৈখিক ভরবেগে। তো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি হচ্ছে কি বলতো I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লাগবে। তবে মনে রাখতে হবে বাহ্যিক কোনো টর্ক কিন্তু এখানে নাই। ঠিক আছে, বাহ্যিক কোনো টর্ক কিন্তু নাই। ঠিক আছে, টর্ক কাজ করবে না, বাহ্যিক টর্ক কাজ করবে না, বা সামেশন অফ টর্ক কি হবে বলতো শূন্য। ওকে, তাহলে দেখো এইবার চলে আসি, যেহেতু চলে আসছে টর্ক জিনিসটা কি, আমাদের রৈখিক গতিতে যেটা বলের মতো কাজ করে সেই জিনিসটাই কিন্তু এখানে কৌণিক গতিতে টর্ক হয়ে যায়। কিরকম দেখো, ধরো কথার কথা, তুমি একটা আংটা থাকে মাঝখানে অথবা উপরে নিচে যে কোনো জায়গায় হোক, এটা ধরো একটা দরজা। তো দরজাকে আমি যখন এই যে এখানে আমার হাতল থাকে, এই হাতলে প্রেস করি তখন সেটাকে একটা রোটেশনাল টেন্ডেন্সি শো করে। কি করে? একটা রোটেশনাল টেন্ডেন্সি শো করে বা একটা ঘূর্ণন প্রবণতা দেখায়। এই যে ঘূর্ণন প্রবণতাটা, এইটাই কিন্তু আসলে টর্ক। তো টর্ক ইকুয়ালস টু আমরা কি বলবো, টাউ ইকুয়ালস টু কিন্তু আর ক্রস এফ। ঠিক আছে, টাউ ইকুয়ালস টু কিন্তু আর ক্রস এফ। খেয়াল রাখবে এমসিকিউতে কিন্তু আসে আর ক্রস এফ নাকি এফ ক্রস আর, অবশ্যই মনে রাখবা আর ক্রস এফ। আচ্ছা, তার মানে এই আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় হচ্ছে এই যে রেখা থেকে উলম্ব সরণ ঘূর্ণন অক্ষ থেকে উলম্ব সরণ, আর ফোর্সটা হচ্ছে তুমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করবা আর যেই জায়গায় ফোর্সটা অ্যাপ্লাই করবা সেই জায়গা থেকে এই যে যেই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে সেই অক্ষের কি উলম্ব সরণ। ঠিক আছে, উলম্ব সরণ। তো এই হচ্ছে আমার টর্ক, আর এইটা হচ্ছে আমার কি বলতো কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি সেইটা। ঠিক আছে, সো এইখানে মোটামুটি আমাদের ঘূর্ণন গতি সংক্রান্ত যে শর্ট রিভিউটা সেটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এইবার আসো আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি। কি বলতো কৌণিক গতিশক্তি এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখা কোনো ব্যাপারই না, তোমরা জাস্ট একটু ট্রিক্স মাথায় রাখবে যে কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি ইকুয়ালস টু হাফ এ আই ওমেগা স্কয়ার। কিভাবে আসছে? তোমরা রৈখিক গতিশক্তি তো জানো যে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তো হাফ হাফ আছে আর এমটা কি আই কনভার্ট হয়ে গেছে। আমরা জানি জড়তার ভ্রামক আমরা ইন ডিটেইলস পড়বো, তবে এটা মনে রাখবা রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা কি বলতো জড়তার ভ্রামকের মতো কাজ করে। তাহলে হাফ এম, আর আমরা জানি রৈখিক বেগ ভি আর কৌণিক বেগ কি ওমেগা। ঠিক আছে, তাহলে কৌণিক গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। কি বলতো হাফ আই ওমেগা স্কয়ার। আচ্ছা, এবার আমরা পড়বো আসলে জড়তার ভ্রামক। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাদের মাস্ট কাজে লাগবে। তো জড়তার ভ্রামক ছোট্ট করে আমি একটু বেসিক বলি। এটা ধরো একটা অক্ষ, আর এখানে একটা রিজিড, একটা নন ইউনিফর্ম অবজেক্ট। ঠিক আছে, এটার ম্যাস কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় মাসের কণা আমরা ধরতে পারি। তো ধরো এইটা হচ্ছে R1 আর এই মাসটা হচ্ছে M1, এরকম প্রত্যেকটা হইতে পারে না, R2 M2, তারপর হচ্ছে এইটা R3 M3, এরকম হাজার হাজার হইতে পারে। ঠিক আছে, তো জড়তার ভ্রামক মূলত সামেশন অফ এম আর স্কয়ার। সামেশন অফ কি বলতো এম আর স্কয়ার। কিরকম এম আর স্কয়ার? ধরো এরকম সামেশন অফ M1 R1 স্কয়ার। এই যে এইটা এই কণাটার একটা ভর আছে, সেই ভর ইনটু ওই কণার একটা নির্দিষ্ট অক্ষ থেকে তার দূরত্ব। ঠিক আছে, প্লাস এরকম M2 R2 স্কয়ার, এরকম কি কোটি 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 কণা থাকতে পারে, ওদের যে সামেশন সেটা হচ্ছে মূলত আমাদের জড়তার ভ্রামক। তো এটাকে আমি সিম্পলি এইভাবে লিখতে পারি যে I ইকুয়ালস টু এম আর স্কয়ার। I ইকুয়ালস টু কি বলতো এম আর স্কয়ার। এই এমটা কি? এই এমটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আমি ধরে নিচ্ছি বা মনে হচ্ছে যে এই পয়েন্টেই সমস্ত ভর পুঞ্জীভূত আছে। এমন একটা পয়েন্ট ভর থেকে তার যে দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে আমার জড়তার ভ্রামক ইকুয়ালস টু কি আই এম আর স্কয়ার। ঠিক আছে, আই এম আর স্কয়ার।
আচ্ছা, তো জড়তার ভ্রামক সংক্রান্ত আসলে দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্যটা আমি দেখাচ্ছি না, ওইটা তেমন একটা কাজে লাগে না। সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে, সমান্তরাল সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য আসলে কি? ধরো কথার কথা, তোমার কাছে একটা রিং আছে, অথবা রিং বাদ দাও, তোমার কাছে একটা সুষম দণ্ড আছে। কি আছে বলো তো? সুষম দণ্ড আছে, সুষম দণ্ড আছে। এখন জড়তার ভ্রামক রিলেটেড যেই সূত্রগুলো, জড়তার ভ্রামক রিলেটেড বিভিন্ন শেপের বিভিন্ন সূত্র আছে, তোমরা জানো। সেই সূত্রগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সেই সূত্রগুলো আর আমি আলোচনা করব না, সেই সূত্রগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনে দেখাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এইবার আসি, এই যে সমস্ত সূত্রগুলা, এই সূত্রগুলা কিন্তু আসলে কেন্দ্র বরাবর, ঠিক আছে, মানে ওর ঘূর্ণন অক্ষটা কি বলতো? কেন্দ্রকে মানে কেন্দ্র বরাবর, একদম মিডল পয়েন্ট বরাবর, ঠিক আছে, এটা এই বরাবর থাকবে। এখন আমাকে যদি বলে অন্য কোনো অক্ষ বরাবর যদি জড়তার ভ্রামক বের করতে বলে, যেমন ধরো কথার কথা এই পয়েন্টে বের করতে বললো, ঠিক আছে, এই পয়েন্টে বের করতে বললো, তখন আমার জড়তার ভ্রামকের সূত্রটা কি হবে? তো এখানে বের করতে বলতে পারে, তোমার এখানে বের করতে বলতে পারে, এখানে বের করতে বলতে পারে, বিভিন্ন জায়গায় বের করতে বলতে পারে। তো তখন কিন্তু আমি কি বলতো, আমি কি বারবার বিভিন্ন পজিশনের ফর্মুলাগুলোকে মুখস্থ করব? না, মুখস্থ করবো না। সেই ফর্মুলাগুলো বের করতে আমাকে হেল্প করবে কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য। কিরকম দেখো, ফর্মুলাটা হচ্ছে এরকম যে আই নিউ, আমি মনে রাখি, নিউ টিউ নাও দিতে পারো, তুমি প্রাইম দিতে পারো। আই নিউ ইকুয়ালস টু আই ওল্ড, মানে পুরাতন যা ছিল, নতুন জড়তার ভ্রামক হবে পুরাতন যা ছিল। পুরাতন কোনটা? অবশ্যই কেন্দ্র বরাবর, যে কোনো শেপের কেন্দ্র বরাবর যেটা, ওইটা হচ্ছে পুরাতন হিসেবে আমি কাউন্ট করতেছি, ঠিক আছে। যে কোনো শেপের কেন্দ্র বরাবর, একদম মাঝ বরাবর যে জড়তার ভ্রামকটা পাবো, ওই জড়তার ভ্রামকটা হচ্ছে আই ওল্ড প্লাস এম এম, এখানে কে স্কয়ার দিতে পারো। কে বলতে কি? এই যে যে দূরত্বটা, এটাকে যদি কে ধরো, তাহলে তুমি এখানে কে স্কয়ার দিবা, ঠিক আছে। এইটাই আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। এইটাই কি বলতো? আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আই নিউ ইকুয়ালস টু আই ওল্ড প্লাস এম কে স্কয়ার। সো ফর্মুলাটা মনে রাখা খুবই সহজ। তো তোমাকে যে কোনো শেপ দেখ না কেন, এইটা দেখ, তোমাকে রিং দেখ, তোমাকে গোলাকার বল দেখ, গোলক দেখ, গোলাকার চাকা ফাঁপা গোলক দেখ, যাই দেখ না কেন, তুমি কিন্তু সেন্টার দিয়ে যেই জড়তার ভ্রামকটা আমরা বের করি সেটা তুমি জানো। তুমি এখন বের করবা কি বলতো? অন্য যে কোনো এক্সিস যদি তোমাকে দিয়ে দেয় তাহলে, ঠিক আছে, সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে আমরা একটা দেখাই দিই, এইটা কি বলতো? এইটার যেই সেন্টার বরাবর সেটা কি? ml স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস কি বলতো? প্লাস হচ্ছে এম, এইখানে দূরত্বটা তোমাকে দিয়ে দিবি, ঠিক আছে। আমি এখানে জাস্ট কে স্কয়ার দিয়ে এক্সপ্রেস করলাম, শেষ। এইটাই কি আমার, এই যে এই অক্ষ দিয়ে যদি যায় তখন আমার জড়তার ভ্রামক হবে, ঠিক আছে। সো এইভাবে তুমি প্রত্যেকটা শেপের বের করতে পারবে। এটা নিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন আসবেই, কোশ্চেন কিন্তু এটা থেকে আসবেই। তো এবার চলো আমরা চক্রগতির ব্যাসার্ধটা একটু দেখি। চক্রগতির ব্যাসার্ধ খুবই সিম্পল। আমরা যে এই যে আমরা ধরে নিচ্ছিলাম যে জড়তার ভ্রামকের এম, ধরো কে স্কয়ার। কে স্কয়ার কেন? ধরো এই যে নন ইউনিফর্ম শেপটা ছিল, এটার কোনো একটা পয়েন্টে যদি ও সমস্ত ভরক্রিয়া করে, কোনো একটা পয়েন্টে যদি ও সমস্ত ভরক্রিয়া করে, তাহলে ওই যে অক্ষ থেকে যদি ওইটার দূরত্ব যেটা, সেটাকেই আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ। এখন দূরত্ব কি সেটা আমরা জানি, জড়তার ভ্রামক ইকুয়ালস টু এম ইনটু ওই যে যেই পয়েন্ট থেকে ধরলাম সব ভরক্রিয়া করতেছে, ওই পয়েন্ট থেকে অক্ষের লম্ব দূরত্ব, তাই না? তাহলে এখানে এই কেটাকেই আমরা বলবো আসলে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কে সিম্পলি বের করে ফেলবো, কে ইকুয়ালস টু রুট ওভার কি বলতো? আই বাই এম, এটাই কি আমার বলতো চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা। তো চক্রগতির ব্যাসার্ধ জাস্ট লাস্টে তোমাদের বের করতে বলে, এইটা নিয়ে আর তেমন কোনো পেঁচানো কনসেপ্ট নাই। সো এটা তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখলে তোমরা কিন্তু বাকিটা পারবা, ওকে। আচ্ছা, এইবার আসি আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্ক দিয়ে মাঝে মাঝে ম্যাথ আসে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করি। জড়তার ভ্রামক টর্ক এবং হচ্ছে কি আলফা। আলফা কি? কৌণিক ত্বরণ। এদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু, মানে জড়তার ভ্রামক ইকুয়ালস টু টাও ইনটু ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। এখন এই যে ডি ওমেগা বাই ডিটি রে আমি কি বলতে পারি? আলফা বলতে পারি, কারণ আমরা জানি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে সিম্পলি ডি ওমেগা বাই ডিটি ইকুয়ালস টু কি? কৌণিক ত্বরণ। তাহলে আই ইকুয়ালস টু টাও আলফা। এই সম্পর্কটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে, এটা দিয়েও কিন্তু ম্যাথ অনেক সময় চলে আসছে, ঠিক আছে। তাহলে তোমরা এই তিনটার একটা সম্পর্ক আছে, এই তিনটা জিনিসের একটা সম্পর্ক, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু টাও আলফা। এটা তোমরা মাথায় রাখবা, তোমরা ম্যাথ কিন্তু করতে পারবা।
আচ্ছা, এরপর আসি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল আসলে কি? কেন্দ্রমুখী বল কি তোমরা সবাই জানো। কেন্দ্রমুখী বল ফর্মুলা হচ্ছে m ইকুয়ালস টু mv স্কয়ার ডিভাইডেড বাই r। ঠিক আছে, তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরো, বৃত্তাকার পথে ঘোরার সময় বস্তুটার যে রৈখিক বেগ সেটা অলওয়েজ কি বলতো, এই যে এই দিক বরাবর কাজ করবে, আর এই বস্তুটা অলওয়েজ কেন্দ্রের দিকে একটা বল ফিল করবে, সেই বলটাকে আমরা বলি কি? কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু mv স্কয়ার ডিভাইড বাই r। অনেক সময় আসে যে কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়ালস টু কি? দেখো তো, আমরা জানি f ইকুয়ালস টু m ডট a, তাহলে m ডট a কি বলতো? v স্কয়ার বাই r। কি বলতো? v স্কয়ার বাই r। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। আচ্ছা, এইবার আসি আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সুতার টান রিলেটেড কনসেপ্ট। তো সুতার টান, ধরো একটা বস্তু এইভাবে উলম্ব বরাবর ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে মানে এইভাবে তাকে উলম্ব বরাবর ঘোরাচ্ছ। ধরো বস্তুটার সুতার একটা টান থাকবে, ধরো সুতাটা, ধরো এই যে বস্তুটা এখানে এখানে থাকতে পারে, বস্তুটা এখানে থাকতে পারে, অথবা বস্তুটা র্যান্ডম একটা জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, তো আমাকে বলে যে এই যে সুতার, এই সুতার কিন্তু একটা টান আছে, সেই সুতার টান বের করতে বলে। তো আমরা দেখো এইভাবে করব যে টি ম্যাক্সিমাম কোথায় হইতে পারে, টি মিনিমাম কোথায় হইতে পারে, আর টি র্যান্ডম, টি যে কোনো একটা প্লেসে মানে যে কোনো একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন পজিশনে টি কত। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট কিন্তু খুবই কাজে লাগে। আমি ডিটেলসে যাব না, আমি জাস্ট তোমাদের সূত্র কিভাবে মনে রাখতে হয় এবং কনসেপ্টটা ছোট্ট করে রিভিউ করব। ধরো অবজেক্টটা এইখানে আছে, অবজেক্টটা কি বলতো? এইখানে আছে। কেন্দ্রমুখী বলটা কোন দিকে? কেন্দ্রমুখী বলটা এইদিকে। বস্তুটার ওজনও কোন দিকে বলতো? বস্তুটার ওজনও কিন্তু নিচের দিকে। ঠিক আছে, বস্তুটার ওজনও কিন্তু নিচের দিকে। সো দেখো এইখানে যখন সুতাটা আসবে তখন সুতার টানটা কি হবে? মিনিমাম। তখন কি হবে? সুতার টানটা মিনিমাম। তাহলে কেন্দ্রমুখী বল কি? mv স্কয়ার বাই r, এই যে মাইনাস, একই ডিরেকশনে কাজ করতেছে, মাইনাস, তো টানটাও কিন্তু সে কম ফিল করবে। ঠিক আছে, এটা তোমরা জানো। আর সিমিলারলি বস্তুটা যখন এইখানে থাকবে তখন mg কি? সরাসরি নিচের দিকে। আবার কেন্দ্রমুখী বল কোন দিকে বলতো? এই দিকে। কেন্দ্রমুখী বল কি? এই দিকে, mv স্কয়ার বাই r। তো এক জিনিস একটা সিম্পলি চিন্তা করো, এই একটা বস্তুকে নিচের দিকে একজন টানতেছে, একজন উপরের দিকে, সো স্বাভাবিকভাবে সুতার টানটাকে ম্যাক্সিমাম ফিল করবে, সুতার টানটা একদম বরাবর কি ম্যাক্সিমাম ফিল করবে। তো ম্যাক্সিমাম যেহেতু ফিল করবে, mv স্কয়ার r, mv স্কয়ার বাই r প্লাস কি হয়ে যাবে বলো তো? mg প্লাস কি হয়ে যাবে? mg। এখন আসো জিনিসটা যদি একটু ইনক্লাইন্ড হয়ে যায়, যদিও এই কেসটা আসে না নরমালি, তারপরেও একটু দেখে রাখো, এডমিশনের কাজে লাগবে, এইচএসসি তে ইদানিং আসে, সো দিয়ে দিতে পারে আসলে, সিম্পল কেস নাও থাকতে পারে। এখন ধরো এইটা কথার কথা একটা র্যান্ডম অ্যাঙ্গেল কোণ করছে, থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ঠিক আছে, এটা কি করছে বলতো? থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো এই বস্তুটার ওজন হচ্ছে এই দিকে একদম বরাবর mg। মনে রাখবা, যে কোনো বস্তুর ওজন অলওয়েজ বরাবর নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এই বস্তুটার ওজন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে mg, আর কেন্দ্রমুখী বলটা হচ্ছে এই দিকে। কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্র বরাবর কাজ করতেছে। এখন আমার ফর্মুলাটা কি হবে আসলে? তাহলে দেখো এইবার, আচ্ছা সরি, আমি এখানে টি ম্যাক্স দিতাম, এখানে টি ম্যাক্স, তাহলে এইটা হচ্ছে টি এর ফর্মুলা হবে। চার্জন দিচ্ছে। আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে যে কোনো র্যান্ডম একটা পজিশনে জিনিসটা বের করা বাকি। তো আমরা জানি বস্তুর ওজন সরাসরি কোন দিকে কাজ করবে? mg, নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে এইটা যদি থেটা হয়, এইটা কি হবে বলতো? 90 মাইনাস থেটা। এটা কি হবে? 90 মাইনাস থেটা। এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 মাইনাস থেটা। এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে কেন্দ্রমুখী বল কোন দিকে? এই দিকে, m v স্কয়ার বাই আর। ঠিক আছে, কেন্দ্রমুখী বল এই দিকে, তাহলে আমি এই যে এই ওজনের উপাংশটা যদি এই দিক বরাবর আনি, তাহলে সেটা কি হবে? mg cos অ্যাঙ্গেল কত? 90 মাইনাস থেটা। অ্যাঙ্গেল কি হবে? 90 মাইনাস থেটা। সো ওভারঅল এটা হবে হচ্ছে কি? mg sin থেটা, mg sin থেটা। ঠিক আছে, তো দেখো ডিরেকশন সেম, আমরা কি দেখছি? ডিরেকশন যখন সেম হবে তখন কি? মাইনাস দিব। ঠিক আছে, তাহলে কি? mv স্কয়ার ডিভাইডেড বাই r মাইনাস mg, কি বলো? cos থিটা নাকি sin থিটা? sin থিটা, কিন্তু আলটিমেটলি কিন্তু sin থিটা আসছে। ঠিক আছে, তো তোমরা একবারে মনে রাখবা, যে কোনো একটা পজিশনে যখন আসবে, র্যান্ডম একটা পজিশন যখন আসবে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা খাটবে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা খাটবে। আর মিনিমাম হচ্ছে এইটা, এটা হচ্ছে কি বলতো? ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম টান, এটা হচ্ছে কি? মিনিমাম টান। সো সুতার টান রিলেটেড ম্যাথ কিন্তু ইদানিং বোর্ডে আসতেছে। এই তিনটা ফর্মুলা জাস্ট মাথায় রাখবা, ফিগারটা মাথায় রাখবা, তুমি সবকিছু পারবা। ওকে। আচ্ছা, এইবার আসি রাস্তার ব্যাংকিং সংক্রান্ত আমাদের যে কনসেপ্টগুলো আছে। প্রথম হইতে পারে
প্রথম হইতে পারে কি বলতো দুই চাকার যেই ইয়েগুলো আছে, যেমন তোমাদের বইয়ে কি সাইকেলের এক্সাম্পল আছে, ঠিক আছে। ধরো সাইকেলটা হচ্ছে এইটা, এই দিকে তুমি একটা বাঁক দিয়ে হচ্ছে একটা গোলাকার রাস্তা কভার করবা, গোলাকার রাস্তা তুমি অতিক্রম করবা, ঠিক আছে। এইটা কি বলতো গোলাকার রাস্তার যে কেন্দ্রটা, ধরো এইটা হচ্ছে বাঁকের রাস্তা, সেই বাঁকের রাস্তার কেন্দ্রটা হচ্ছে এইটা, তাহলে এই যে এইটা হচ্ছে কি আমি রেডিয়াস বলতে পারি যে বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার সাইকেল। তো এই সাইকেল, এটা যদি মাটি হয় তো সাইকেলের ডিরেকশন কি একদম এর উলম্ব বরাবর, তার মানে এই দিকে, তাহলে কি আর। তো সাইকেলের এটা যদি আর হয়, এই যে সাইকেল যে বাঁক নিছে, সাইকেলের সাথে উলম্বের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আর এইখানে আর এর একটা উপাংশ কি হবে আর cos থিটা, আর এই দিক বরাবর কি হবে আর sin থিটা, এই দিক বরাবর কি হবে বলতো আর sin থিটা, ঠিক আছে। তো সিম্পলি আমরা জানি যে যে কোনো বাঁকের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর। এই আরটা কিন্তু এই যে বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা কিন্তু বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে। tan থিটা ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে tan থিটা কার প্রপোর্শনাল আর সরি v স্কয়ারের প্রপোর্শনাল না, v এর প্রপোর্শনাল, মূলত v স্কয়ারের প্রপোর্শনাল। তার মানে তুমি যত বেগে যাবা তোমাকে অ্যাঙ্গেলটাও বাড়াইতে হবে, তোমাকে অ্যাঙ্গেলটাও কি বাড়াইতে হবে, যদি গতি আরো বাড়াও তাহলে কিন্তু অ্যাঙ্গেলটাও তোমাকে আরো বাড়ায় দিতে হবে, অ্যাঙ্গেলটাও কিন্তু আরো বাড়ায় দিতে হবে, ঠিক আছে। সো সিম্পলি তুমি tan থিটা ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর এটা ইউজ করবা, তুমি সবকিছু কিন্তু পেরে ফেলবা, ঠিক আছে। এইবার চলো যাই আমরা কি বলতো চার চাকার যে গাড়িগুলো, এখন তুমি সাইকেল দেখে না হয় বাঁক নিতে পারছো, সাইকেল হোক মোটর সাইকেল হোক, তুমি না হয় ঘুরতে পারছো, বাঁক দিতে পারছো, এই জন্য কেন্দ্রমুখী বল তুমি পাইছো, ঠিক আছে। কিন্তু তোমার যখন গাড়ি হবে, চার চাকা হবে, তোমার যখন চার চাকা হবে তখন কিন্তু কোনো অপশন নাই যে চাকা উল্টায় তুমি একটু অ্যাঙ্গেল করবা না। সেই জায়গায় আমরা কি করি, সেই জায়গায় ধরো আমরা রাস্তাটাকেই বেঁকায় দিই, ঠিক আছে, রাস্তাটাকেই কি করি বলতো বেঁকায় দিই, ঠিক আছে। তার মানে রাস্তাটাকে কি একটু ঢালু করে দিলাম, এই যে একটু ঢালু করে দিলাম, এটা হচ্ছে রাস্তার বাঁকের সেন্টার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই যে একটু ওচা করে কি করলাম বলতো রাস্তাটাকেই কি করলাম বলতো ঢালু করে দিলাম। এইবার ধরো এখানে আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলি। এইবার ধরো এইখানে একটা গাড়ি আছে, চার চাকার একটা গাড়ি আছে, এইটা হচ্ছে আমার চার চাকার গাড়িটা, এই তো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে গাড়ি আছে, আর আমার কোশ্চেন আসে যে নিচের চাকা থেকে রাস্তার এক পাশ থেকে অপর পাশের উচ্চতা কত, তো এই উচ্চতা হচ্ছে h, আমি ধরলাম এই উচ্চতা হচ্ছে h, ঠিক আছে। এই যে এই বরাবর এই যে এইটা কিন্তু h, ওকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও ফর্মুলা কি বলতো সেম ফর্মুলা, ডেরিভেশন করলে সেমই আসবে, tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg, tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg, tan theta equals to v square by rg। তো এইখানেও কিন্তু তোমরা tan theta equals to v square by rg ইউজ করবা। সো তোমাদের বলে যে এক পাশ থেকে অপর পাশের উচ্চতা কত হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইচটা বের করতে বলে, অনেক সময় ব্যাংকিং কোণ বের করতে বলে, এইটা হচ্ছে কি আমার ব্যাংকিং কোণ, এটা হচ্ছে কি ব্যাংকিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এই আর কি, ঠিক আছে। সো তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখবা, তাহলে কিন্তু তোমরা পুরো ম্যাথ পেরে যাবা। এখানে বলে সর্বোচ্চ গতিবেগ কত, সেই ক্ষেত্রে v এর ভ্যালুটা বের করবা, ওকে। এবার চলে আসি আমাদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভুল যে টপিকটা হয় সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণে কিন্তু তোমাদের অনেক ভুল হয়, ম্যাথগুলো মিলাইতে পারো না। সো আমি কথা দিচ্ছি, তোমরা খুব স্বল্প সময়ে জাস্ট 3টা কেস দেখাবো, 3টা কেসের জাস্ট কনসেপ্টটা মনে রাখবা, তোমরা সব ম্যাথ কিন্তু সলভ করতে পারবা। তো প্রথম কেস 1-এ আসো। কেস 1-এ কিন্তু একদম ফ্ল্যাট, ধরো এটা একটা মাটি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ঘর্ষণ আসলে কি, ঘর্ষণ আসলে কিছুই না, দুইটা সারফেসের মধ্যে, ধরো এটা একটা রাস্তার মধ্যে একটা বস্তু চলতেছে, একটা বস্তু ধরো এইদিকে যাচ্ছে, এই যে ওর সারফেসের মধ্যে যে ঘর্ষণটা হবে, সেই ঘর্ষণটাকেই মানে যে ওদের যে একটা বাধা থাকবে, স্বাভাবিক না এরকম, যে এটাকে কিন্তু ঘর্ষণ বলে। এখন দেখো ঘর্ষণ আসলে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে কি গতীয় ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি, একটা হচ্ছে কি বলতো গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ তোমাদের বইয়ে দুই প্রকার দেওয়া আছে, বাট আগে পুরাতন বই কিন্তু 4 প্রকার ছিল, এটা এমসিকিউতে মাঝে মাঝে আসে, হোয়াটএভার। তো স্থিতি ঘর্ষণ আসলে কি, দেখো স্থিতি ঘর্ষণ হচ্ছে মূলত এই যে অবজেক্টটাকে, কথার কথা তুমি একটা ফোর্স দিচ্ছ, অনেক সময় হয় কিন্তু ধর ভারী একটা অবজেক্ট, এটাকে তুমি ফোর্স দিচ্ছ, বাট কি মুভ করতেছে না। এই যে মুভ করতেছে না, যতক্ষণ না পর্যন্ত মুভ করবে না ততক্ষণ যে ঘর্ষণ বলটা কাজ করে ওইটাকে বলে স্থিতি ঘর্ষণ, এফএস, ওইটাকে বলে স্থিতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণের যে গুণাঙ্কটা ওটা হচ্ছে মিউএস, ওকে। আচ্ছা, এবার হচ্ছে তুমি এইটা এমন বল দেওয়া শুরু করছো যেটা চলতে শুরু করলো, চলার পরে
যেই গতিটা পেছনের দিকে কাজ করে বা যেই বলটা উল্টা দিকে কাজ করে ওইটাকে বলে গতীয় ঘর্ষণ বল। ওইটাকে কি বলে? গতীয় ঘর্ষণ বল। ওইটার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। ঠিক আছে, তাহলে মিউ এস, মিউকে, এফ এস, এফ কে। এফ এস হচ্ছে কি? স্থিতি ঘর্ষণ বল। এফ কে হচ্ছে কি? গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা। তো কেস 1 এ কিছুই না, কেস 1 খুবই সিম্পল। কেস 1 দেখো, একটা বস্তু এখানে আছে, কথার কথা বস্তুটাকে এই দিক বরাবর টানতেছো, এফ বল দিচ্ছ, তাহলে বস্তুটার ওজন কি? সরাসরি নিচের দিকে। বস্তুটার ওজন কি? নিচের দিকে। এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে, তাহলে রিঅ্যাকশন কোন দিকে? অলওয়েজ মনে রাখবা তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমি কি ইকুয়েশন বলতে পারি বলো তো? আর ইকুয়ালস টু এমজি। আর এই দিকে কিন্তু যেহেতু এই দিকে বস্তু চলা শুরু করবে, তাহলে উল্টা দিকে একটা কি কাজ করবে বলতো? ঘর্ষণ বল কাজ করবে। এই যে সারফেসের সাথে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এটা কিন্তু এফ কে। ঠিক আছে, আর ধরো ওভারঅল এই বস্তুটা আগাচ্ছে হচ্ছে এম এ ত্বরণে, এম এ ত্বরণে। তাহলে কি হবে বলতো? আর ইকুয়াল টু এমজি। আর এইখানে দেখো, যেহেতু বস্তুটা এই দিকে বেশি, এই দিকে আগাচ্ছে এবং বলটাও এই দিকে বেশি হইতে হবে, তার মানে এফ মাইনাস উল্টা দিকে, যেহেতু এই বলটা এটা কি বাধা দিচ্ছে এই বলকে, তাহলে এটা উল্টা দিকে, তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু সামেশন কি? ওভারঅল কোন দিকে আগাচ্ছে সে? এই দিকে এম এ ত্বরণে আগাচ্ছে, ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন মনে রাখবা। তোমার আর কোনো ফর্মুলা, কোনো রিলেশন কিছু মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট রিঅ্যাকশনের ফর্মুলা দেখো, এটা ইকুয়াল টু কেন? কারণ এটা তো উলম্ব কোনো দিকে মুভ করতেছে না, যেহেতু ফিক্সড আছে, জাস্ট এই দিকে যাচ্ছে, উলম্ব কোনো দিকে নড়তেছে না, তার মানে এটা মাস্ট বি ইকুয়াল, মাস্ট বি ইকুয়াল। সো আর ইকুয়াল টু এমজি এবং এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু আমি বললাম এম এ। ঠিক আছে, এটা হচ্ছে কেস 1। এবার আসি কেস 2 তে। আচ্ছা দেখো, কেস 2 কিছুই না, কেস 2 হচ্ছে এটাকে আমি ইনক্লাইন করে টানবো, এটাকে আমি ইনক্লাইন করে টানবো। তো ওজন তো অলওয়েজ সেম, নিচের দিকে এমজি, এই দিকে ওর রিঅ্যাকশন, এই দিকে ওর রিঅ্যাকশন। ঠিক আছে, এই দিকে কি কাজ করবে? ওর রিঅ্যাকশন। রিঅ্যাকশন মনে রাখবা তলের লম্ব বরাবর, এটা হচ্ছে তলের লম্ব বরাবর। ওকে, সো এইটা যেহেতু ওকে এই দিকে টানবো, আমরা একটা কাজ করি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই এফ এর একটা উপাংশ এই দিকে থাকবে, সেটা কি বলতো? এফ কস থিটা, এফ কস থিটা। আর এই দিকে কি থাকবে বলতো? এফ সাইন থিটা, এফ সাইন থিটা। কেন? কারণ এইটার এই দিকে যখন একটা রিঅ্যাকশন থাকবে, ঠিক 90 ডিগ্রিতে আরেকটা আমরা উপাংশ নিব, তাহলে এফ সাইন থিটা। ঠিক আছে, এইবার দেখো, এইবার কিন্তু আর যেহেতু এটা এই দিকে আগাবে, ওভারঅল এই দিকে কথার কথা এম এ ত্বরণে আগাবে, তাহলে উল্টা দিকে ডেফিনেটলি একটা কি বলতো? ঘর্ষণ বল কাজ করবে, গতীয় ঘর্ষণ বল কাজ করবে। কারণ এইদিকে তুমি আগাচ্ছ, উল্টা দিকে কি একটা বল বাধা দিতে থাকবে, সেটা কি বলতো? এফ কে। সেটা এফ কে আমরা পড়ে আসছি। তাহলে এইখানে ইকুয়েশনগুলো কিরকম হবে দেখো, এইখানে ইকুয়েশন নাম্বার 1 কি হবে? ইকুয়েশন নাম্বার 1 হবে হচ্ছে কি? এইটা ইকুয়ালস টু এইটা, কারণ এখন কিন্তু আর শুধু আর নাই, আর এর সাথে এফ সাইন থিটা চলে আসছে, তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু কি বলতো? এমজি। এটা এক নং। এবার এখানে আসি, তোমরা বলতে পারবা এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু কি? এম এ, ইকুয়ালস টু এম এ। মানে এইটা মাইনাস এইটা হয়ে যা থাকতেছে তাই তো আসলে এম এ, তাই তো আসলে এম এ, তাই না? মানে এইটা দিয়ে সামনে টানতেছো, এর মধ্যে কেউ একজন বাধা দিচ্ছে, তার মানে টোটালটা থেকে বাধাটা বাদ ইকুয়ালস টু কি? সামেশন যা থাকে ওইটাই তো এম এ, তাই না? আর সামেশন যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে জিরো হবে, শেষ। ওকে, সো এই হচ্ছে, তুমি এই দুইটা রিলেশন মনে রাখবা, তোমার কিন্তু একদম এই দুইটা কেস শেষ হয়ে যাবে। এবার চলো থার্ড আরেকটু কমপ্লেক্স কেসে চলে যাই। এবার চলো আরেকটু কমপ্লেক্স কেসে চলে যাই, ইনক্লাইন্ড সারফেস। ইনক্লাইন্ড সারফেস, তাহলে ধরো ইনক্লাইন্ড সারফেসে তুমি একটা বস্তুকে টানতেছো, এফ বলে তুমি টানতেছো। ঠিক আছে, এফ বলে টানতেছো। এখন ওজন কোন দিকে কাজ করবে? একদম বরাবর নিচের দিকে। ওজন কিন্তু এই দিকে না, বরাবর নিচের দিকে কাজ করবে। এমজি। রিঅ্যাকশন কোন দিকে? এইদিকে না, রিঅ্যাকশন হচ্ছে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। রিঅ্যাকশন কি? তলের লম্ব বরাবর। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এমজির এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, এই অ্যাঙ্গেলটা যদি তখন থিটা হবে, এটাও থিটা। এটা এক্সপ্লেন করা যায়, বাট করতেছি না, বড় হবে। তোমরা সিম্পল চিন্তা করো, এটা 90, এটা 90, এটা 90 মাইনাস থিটা, এই পুরোটা আবার 90, তাহলে কি হবে? তোমরা সিম্পল ক্যালকুলেশন করে নাও। ওকে, তাহলে এমজি এটা কি হবে বলো তো? এমজি cos থিটা, এমজি cos থিটা। ওকে, এমজি cos থিটা। আচ্ছা, তাহলে এইটা যেহেতু এমজি cos থিটা, এটা 90 ডিগ্রি বরাবর আরেকটা উপাংশ থাকবে এমজির, তাহলে সেটা কি বলতো? এমজি sin থিটা,
এমজি সাইন থিটা। তার মানে এমজি সাইন থিটাটা কি থাকে, উল্টা দিকে টানতেছে। মানে এবার ওজন কি থাকে, এই তল বরাবর একটা উপাংশ থাকবে, ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, আর এফ বলে টানতেছো, বস্তুটা ওভারঅল আগাচ্ছে কি এম এ, ওভারঅল আগাচ্ছে এম এ ত্বরণে, ওভারঅল আগাচ্ছে এম এ ত্বরণে, ঠিক আছে। আর এটা হচ্ছে আর। এবার একটু খেয়াল করো ইকুয়েশনগুলো কি হবে। এবার কিন্তু আর ইকুয়ালস টু হবে এমজি এমজি কস থিটা, আর ইকুয়ালস টু হবে এমজি কস থিটা। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এবার দেখো এই দিকে যেহেতু এফ, এটা হচ্ছে আমার সোর্স, মানে টোটাল এফ দিচ্ছ, এফ বেশি বলেই তো এটা আগাচ্ছে এই দিকে নাকি, তাহলে টোটাল হচ্ছে এফ। এবার দেখি ওর বিপরীতে কোন বলগুলো কাজ করতেছে। ওর বিপরীতে প্রথম কথা হচ্ছে ওজনের একটা উপাংশ কাজ করতেছে, আরেকটা বল কাজ করতেছে, সেটা কি বলতো, ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল কিন্তু যেই দিকে যাবে তার উল্টা দিকে যাচ্ছে, এই দিকে তার উল্টা দিকে গতীয় ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে দেখো এফ মাইনাস এমজি সাইন থিটা, মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু হবে কি বলতো, এম এ। এম এ কি সামেশন, এম এ কি বলতো সামেশন, মানে ওভারঅল সে কোন দিকে আগাচ্ছে, এম এ ত্বরণে আগাচ্ছে, ঠিক আছে। এই দুইটা রিলেশন তুমি যদি জাস্ট মাথায় রাখো, তোমার ঘর্ষণ সংক্রান্ত এই ইনক্লাইন হোক যেভাবেই হোক না কেন, সব ধরনের প্রবলেম কিন্তু তুমি পারবা, ঠিক আছে। আর একটা কেস আছে, লাস্ট একটা কেস, ভেরি কমপ্লেক্স। সেটা হচ্ছে কমপ্লেক্স বলতে তোমাদের জন্য কমপ্লেক্স, বাট এমনিতে খুব সহজ। একটা অবজেক্টকে, এটা একটা অবজেক্ট আছে, বাট অবজেক্টকে এইভাবে না এইভাবে টানতেছো, ঠিক আছে। এইখানেও একটা অ্যাঙ্গেল আছে, এটা থেটা 1, এটা থেটা 2, ঠিক আছে। বাট এটা দরকার নেই, এটা এখনো পর্যন্ত কোনো এইচএসএ তেও আসে নাই, এডমিশনেও আসে নাই, সো অ্যাট লিস্ট এই ক্লাসে আমি এটা পড়াবো না, ঠিক আছে। আচ্ছা, বাট বলে রাখলাম যে এইটার আরো কত কমপ্লেক্স কেস হতে পারে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঘর্ষণ রিলেটেড সমস্ত প্রবলেম কি মানে কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসি সংঘর্ষ। দেখো এবার আসি সংঘর্ষ। তো সংঘর্ষ আসলে জিনিসটা, সংঘর্ষ হচ্ছে আমাদের কয় ধরনের হতে পারে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক, আরেকটা কি বলতো, অস্থিতিস্থাপক। দুইটাই আমাদের কাজে লাগবে, ঠিক আছে। অস্থিতি স্থাপক সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ, ডেফিনেটলি এটা যে কোনো কেসে হোক, m1u1 ভরবেগের নিত্যতা কাজে লাগবে। m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, ঠিক আছে। এটা কিন্তু খাটবে, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগের নিত্যতা খাটবে, ঠিক আছে। আবার আসো স্থিতিস্থাপক সংঘর্ষে আরেকটা জিনিস খাটবে, সেটা হচ্ছে সামেশন অফ গতিশক্তি, সামেশন অফ আদি গতিশক্তি, সামেশন অফ আদি গতিশক্তি ইকুয়ালস টু সামেশন অফ শেষ গতিশক্তি, ঠিক আছে। সামেশন অফ শেষ গতিশক্তি, ঠিক আছে। এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে কি আদি। তাহলে সামেশন অফ আদি গতিশক্তি ইকুয়াল টু সামেশন অফ শেষ গতিশক্তি। তার মানে আমি বলতে পারি যে হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ইউ টু স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার। আবারও বলতেছি, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা কন্ডিশন ট্রু। একটা হচ্ছে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ, আরেকটা হচ্ছে আদি গতি শক্তির সমষ্টি ইকুয়ালস টু শেষ গতি শক্তির সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি, আদি গতি শক্তির সমষ্টি ইকুয়ালস টু শেষ গতি শক্তির সমষ্টি। জাস্ট এইটুকু মাথায় রাখবা। অস্থিতিস্থাপক সংঘর্ষে এইটা ট্রু, এটা সব ধরনের কন্ডিশনে ট্রু, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বোথ কেসেই ট্রু, এটা ট্রু। তবে তবে এইটা ট্রু না, মানে এখানে গতি শক্তি কি সমান হবে না। গতি শক্তি অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে না বলতো, আদি গতি শক্তির সমষ্টি ইকুয়ালস টু শেষ গতি শক্তির সমষ্টি হবে না। তাইলেই মনে রাখবে এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাদের যদি কোশ্চেনে বলে দেয় যে সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তোমরা কিন্তু ধরে নিবা না যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, সংঘর্ষটা ওটা অস্থিতিস্থাপকই হবে, ঠিক আছে। সো এইবার আসি, আমাদের অস্থিতিস্থাপকের ম্যাথ আসে না, তো আমাদের মূলত স্থিতিস্থাপক সংঘর্ষের ম্যাথগুলো আসবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই যে আমার কাছে দুইটা রিলেশন আছে না, দুইটা রিলেশন কি বলতো, m1u1 প্লাস
আচ্ছা, আমার কাছে সিরিজ অবসংঘর্ষে এই দুইটা বস্তু আছে। আচ্ছা, এই দুইটা বস্তুর একটু পরিচয়গুলো তোমরা জানো, তারপরে দিয়ে দিই। ধরো একটা বস্তু এই দিকে আসতেছে, আরেকটা বস্তু কথার কথা এই দিকে আসতেছে, তাহলে এটা হচ্ছে m1, প্রথম বস্তুটা হচ্ছে m1, প্রথম বস্তুর আদি গতি হচ্ছে u1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2, দ্বিতীয় বস্তুর আদি গতি হচ্ছে u2, ঠিক আছে। আর v1 হচ্ছে ওর ফাইনাল বেগ, আর v2 হচ্ছে এই দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগ। এরপর ওরা কলিশন হইছে, কলাইড হইছে, তারপর যা খুশি হইছে, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটা রিলেশন কিন্তু আমি পাইছি। এই দুইটা রিলেশন থেকে আমার দেখো আমি কিন্তু v1 আর v2 বের করতে পারবো, v1 আর v2 বের করতে পারবো। তো v1 v2 মানে বলতে পারো যে সংঘর্ষের স্থিতিস্থাপক সংঘর্ষের পরবর্তীতে প্রথম গাড়িটা কোন দিকে যাবে, কত দিকে মানে কততে যাবে, কত বেগে ছুটবে, দ্বিতীয় গাড়িটা কত বেগে ছুটবে, এই ফর্মুলাটা কিন্তু তোমরা তোমাদের অবশ্যই লাগবে। তোমরা ডিরেক্ট মুখস্থ করবা, এইটা থেকে প্রমাণ করে আসছে, বাট আলটিমেটলি তোমরা ডিরেক্ট ফর্মুলাটা মুখস্থ করবে। এবং এই দুইটা ফর্মুলা মনে রাখার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে m1 প্লাস m2 হবে, চোখ বন্ধ করে। আর এখানে হচ্ছে m1 মাইনাস m2, এইটুকু হর অংশটা মনে রাখবা, এটা সবার জন্য থাকবে, সমস্যা নাই। ইনটু এইখানে যেহেতু 1 দিছো, এখানেও 1 দিবা, প্লাস এখানে আবার হরটা থাকবে, হর সেম থাকবে, m1 প্লাস m2। এইখানে কি হবে বলতো, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 2m2 ইনটু u2, ঠিক আছে। আচ্ছা, এবার আসে v2 তে। v2 তেও সেম কাহিনী হবে, m1 প্লাস m2, যেহেতু এইখানে 2 সেই জন্য এইখানেও 2 দিবা, যেহেতু এইখানে 2 সেখানে এই জন্য এইখানেও 2 দিবা। আর এইখানে হচ্ছে কি বলতো, m2 মাইনাস m1, দেখো এই 2টা কিন্তু আগে চলে আসছে, m2 মাইনাস m1, ঠিক আছে, প্লাস 2m1, এখানে কি বলতো m1 প্লাস m2 ইনটু কি বলতো, যেহেতু এখানে 1 এই জন্য u1, ওকে। এইভাবে তোমরা সিম্পলি মনে রাখবা, যেভাবে হোক না কেন ফর্মুলা দুইটা মনে রাখবা। এই দুইটা ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট বি চলে আসবে ইনশাআল্লাহ, ওকে।